আসলে ভাইজান কালকে রাইতে না আমি ঘুমাইতে পারিনি। অনেক জ্বরে গাটা পুড়ে যেতেছে। আমার করা টাকা দিলে ওই মতিনের দোকান থেকে একটু ওষুধ এনে না খাইতাম আর কি। এই বেশি বেতাল পারো না তো, যাও, একটাও দিতে পারবো না, মুখে মুখে কথা কয়, যাও। সারাটা দিন আমি গাধার মতো কাটি, তারপরও হ্যাঁ ভাই ভাবে আমার ঠিক মতো খাইতেও দেয় না। এই কষ্টের কথা আমি কার কাছে কমু, কার কাছে কমু? আর তোমার গায়ে কাজের বউয়ের মতো পোশাক কেন? আর না না, কাজ করলে তো দামি শাড়ি ময়লা হয়ে যাবো, এর লেগে আমি এই 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 শাড়িটা পরছি। আমি বিদেশ যাই এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা কামাই, তোমার এই পরিণতি দেখতে পাও আমার। ভাইজান, কিসে কেলে গেছো? না মানে কইছিলাম আমার না কটা টাকার দরকার ছিল, আমার কটা টাকা দিবেন? কে টাকা? দুদিন পর পর খালি টাকা টাকা টাকা। যাও, কিন্তু টাকা নাই, দিতে পারবো না। আসলে ভাইজান কালকে রাইতে না আমি ঘুমাইতে পারিনি। অনেক জ্বরে গাটা পুড়ে যেতেছে। আমার কটা টাকা দিলে ওই মতিনের দোকান থেকে একটু ওষুধ এনে না খাইতাম আর কি। তোমার জামাই কি আমারে বস্তায় বস্তায় টাকা পাঠাইতেছে? তোমার টাকা দিমু, দুদিন পর পর খালি টাকা চাও, এক টাকাও নাই, যাও। আমার না ধার দেন, আপনার ভাই টাকা পাঠাইলে ওই তখন আপনি হতে রেখা দিয়েন। হ্যাঁ, আমার ভাই টাকা পাঠাই, দেখো গা বাহিরে কার লগে কি করতেছে না করতেছে। ভাইজান, আমার জামাইয়ের নামে একটা উল্টাপাল্টা কথা কইবেন না। সত হলো হে আপনার ছোট ভাইয়ের নামে এমন একটা মিথ্যা অপবাদ দিলেন আপনি। আমার সত্যি কথা কইতে বুক কাঁপে না, আর সত্যি কথা কইতে আমি কারো ডরাইও না। আপনার নিজের রক্তের ভাই সম্পর্কে আপনি এত বড় একটা মিথ্যা কথা কইতে আপনার একটা বড় বুকটা কাঁপলো না? এই বেশি বেতাল পারো না তো, যাও, একটাও দিতে পারবো না, মুখে মুখে কথা কয়, যাও। খালি দুদিন পর পর টাকা, যাও, ঘরে যাও। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষায় ফেললা? এই সংসারটা আমার স্বামীর টাকায় চলে। এই সংসারটার লিগে আমার স্বামী বিদেশে কত কষ্ট করে। আমি এই সংসারের লিগে দিন রাত খাটি। মানুষটার কাছে আমি কিচ্ছু কই না। মানুষটাই চিন্তা করে আমার বউ কেমনে সুখে থাকবো, শান্তিতে থাকবো। হ্যাঁ ভাই ভাবি যে এতটা স্বার্থপর আমি আগে জানতাম না। মানুষ এতটা স্বার্থপর হইতে পারে, হ্যাঁ ভাই ভাবিরা না দেখলে আমি বুঝতেই পারতাম না। ওনার ভাই ভাবি যত অত্যাচার করে আমার উপর আমি মুখ বুজে সহ্য করতেছি। আমি মানুষটারে কিছু কই না, কইলে মানুষটা চিন্তা করবো। যদি মানুষটার একটা কিছু হইয়া যায় এই ভয়ে আমি কিছু কই না। আমার যত কষ্টই হোক আমি হের কাছে কিচ্ছু কমু না। হ্যার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব? সারাটা দিন আমি গাধার মতো কাটি, তারপরও হ্যার ভাই ভাবে আমার ঠিক মতো খাইতেও দেয় না। এই কষ্টের কথা আমি কার কাছে কমু, কার কাছে কমু? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমার যত কষ্টই হোক আমি হেরে কিচ্ছু কমু না। আমি আমি আমার স্বামীর ঘরে আছি, এইটাই আমার লিগা অনেক। হ্যাঁ আমার একটা কোনায় থাকতে তো দিছে, বাইর তো করে দেয় নাই। মেলা রাইত হয়ে গেছে, ঘুমায়া যাই, সকালে আবার কাজ করতে হবে। ঘুমায়া পড়ি।
আছো? এই তো- হঠাৎ করে আয়া পড়লা, কোনো খোঁজ খবর নাই। ভাবলাম সারপ্রাইজ দেই। কি? সারপ্রাইজ? ও, আচ্ছা, যাই হোক, তুমি আইছো, আমার অনেক খুশি লাগতেছে। কিন্তু বুঝলাম না তুমি এগুলা কাজ করতেছো কেন? এইগুলা তো সংসারেরই কাজ, আমি ছাড়া করবো কি? আর সংসারের কাজ তাই বলে তুমি করবা? এ বর্তমান বেলা আর বুঝলাম না তোমার গায়ে এরকম কাজে মেয়ে তো অবস্থা কেন? কাপড় চোপড় এইসব কাজ করলে তো দামি শাড়ি নষ্ট হয়ে যাবো, এর লিগে আমি এই কাপড়টা পরে এই কাজ করতেছি। তাই বলে কাজের মেয়ের মতন কাজে বুয়া মতন সাজবা? চলো বাসায় চলো। আচ্ছা, না কোনো আচ্ছা না, বাসায় চলো। তুমি এগুলো কাজ করছো কিসের জন্য? শুনো, আমার হ্যাঁ? কথাটা শুনো। আর তোমার এই অবস্থা কেন? আমার আমার কি অবস্থা? আমি তো ঠিকই আছি। তোমার এইরকম বেশ কেন? এই কাজের মেয়ে মতন চেহার অবস্থা কি করছো তুমি? আমার তোমার এই অবস্থা রেখে গেছিলাম আমি? চেহারা তো ঠিকই আছে। তোমাকে লেগে আমি এত কষ্ট করছি আর এই অবস্থা তোমার? আমার কি মধ্যে সন্দেহ লাগতেছে। সন্দেহর কি আছে? আমি এই সংসারের কাজ করবো না, এই সংসারটা তো আমারই, তাই না? হ করবা, তাই বলে এই অবস্থা? চলো তো বাসায় যা কথা বলবো। দেখো, মাথা গরম করো না, ভাই ভাবির লাগে তোমার সিলাসিলি করো না। কি হয়েছে হঠাৎ করে তুমি ভাই ভাবির কথা বললে কেন? আর চিলাচিলি করুম না। কিছু হয় নাই, চলো, আমি তোমার শরবত বানাই দিব, চলো। আচ্ছা চলো। আহ, ঘরে আহ। দাও, ব্যাগটা আমার কাছে দাও। আরে না, কিন্তু আমি তোমার চেহারা দেখা অবাক হয়ে গেলাম। তোমার এই অবস্থা হয়ে গেছে? আরে আমার চেহারা ঠিকই আছে, ওই একটু কাম করতেছিলাম রোদের মধ্যে, এর লেগে এমন দেখা যাইতেছে। আমার তো মনে হচ্ছে আমার বিদেশ যাওয়াটা বলেছি। না না, এসব তুমি কি করো? আরে, বহ, আরে এইখানে কেন? আমি তো এখানেই থাকি। তুমি হেরে দেখো, মানে আমার রুম তো ওইদিকে। না না, আমার রুম ওইটা আসছিল যখন তুমি আছিলা, তুমি যাওয়ার পর আমি এখানে থাকি, এখানেই ঘুমাই। তুমি এখানে তো এখানে খাও মানে? রোজ তো হয় বৃষ্টি আসে, ভিজে তুমি এখানে থাকো। আর তুমি এখানে থাকো কারণ কি? আর তোমার গায়ে কাজের বউয়ের মতো পোশাক কেন? আর না না, কাজ করলে তো দামি শাড়ি ময়লা হয়ে যাবো, এর লেগে আমি এই শাড়িটা পরছি। আমি বিদেশ যাই এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা কামাই, তোমার এই পরিণতি দেখতে পাবো আমার? তাহলে কোনোদিন আমি বিদেশে যেতাম না। তুমি জানো বিদেশে কাজ করতে করতে আমি উপর দিতে যাই পড়ে গেছি। পড়ে যে ব্যথা হওয়ার পর আমি আর কাজ করতে পারি না। তাই মালিক আমার বাংলাদেশে পাঠাই দিছে। তাও ভালো ছিল, যদি এর দিশুর দিকে তাতে মরে যেতাম গা, তাও আমার ভালো ছিল। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি বাড়ির মধ্যে অশান্তি করো না, চিল্লাচিল্লি করো না। সিলাসিলি করুম না? আমি বিদেশে এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা বাড়াইছি, তুমি এই বারিন্দা শোয়ার লাগিয়া? হ্যাঁ? আর তোমার এই কাজের পোশাক, একটা কাজের বুয়া আছে না তোমার যে ভালো পোশাক পরে, আমি বুঝতে পারলাম না, বুঝতেছি না যে কি। ভাইয়া, হ্যাঁ 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 করে আবার কি লেগে ডাকতেছো? হ্যাঁ ভাইয়া। চুপ থাকো না, তুমি একটু ঠান্ডা মতো বউ, আমি শরবত বানাই খাও। না আরে গো, আমি আপন। এখন থাকবো না। ভাই কখন আইছস? কেমন আছস ভাই? হ ভাই, আমি না অনেক ভালো আছি ভাই, অনেক খুশি হয়েছি ভাই। আইসা এরকম দৃশ্য দেখতে দিব, আমি না অনেক খুশি হয়েছি ভাই। আয় রুমে আয়। না ভাই, রুমে পরে যাবো ভাই। যে পরিবেশ দেখলাম, এটা কি ভাই? আরে এসব বাদ দে, আয় ঘরে রুমে আর আয়। রাখো তোমার রুম, এটা কি? আমার বউর তুমি বারিন্দা শুতে দিছো? হ্যাঁ আরে তোর মাথাটা ঠান্ডা কেন? কর। আমার ঘরে কি জায়গা নাই? তোমার বউরে বানানো লাগছে রাজধানী, আর আমার বউরে বানানো লাগছে কাজের বুয়া। আরে না রে ভাই, তোর ভাবি একটু গয়নাগাটি পছন্দ করে তো, এই জন্য শ্বশুর বাড়িতে কিছু টাকা নিয়ে আমি বানায় দিছি। হ্যাঁ আর তোর বউ তো একটু বাড়ির কাজ কাম করে তো, এর লেগে আর কি। হ্যাঁ তো রাজধানী, আর হ্যাঁ তো চাকরানি, হ্যাঁ তো জিনিসের শখ নাই। তুই আমার কথাটা বুঝ, তুই মাথা ঠান্ডা কর, আয় রুমে। এই তোমার দেবরে ধরো। রুম পরে ভাই, আগে আমি সব টাকা হিসাব চাই। আমি যে মাসে মাসে এত টাকা তোমার পাঠাইছি, আর আমার বউর রাখুন চাকরানি বানাইয়া আমি বিদেশে যাইয়া দিনের পর দিন রাতের পর রাত আমি এত কষ্ট করে কাজ কইরা আমার বউর এই পরিণতি দেখতে দিব, তাই আমি কোনোদিন কল্পনা করি নাই ভাই। তুমি মাথা ঠান্ডা করো, কাজ করতে যাই পয়রা গেছি, পয়রাতে আমার কাজ করতে পারি না। মালিক আমার বাংলাদেশে পাঠাই দিছে। আমার তো মরণই ভালো ছিল এই দেশে থাকার পর আগের থেকে। আমি এত কিছু বুঝি না, আমি এই মুহূর্তে আমার সব টাকা হিসাব চাই। আয় তুই রুমের ভিতরে আয়। আমি এত বছর বিদেশ করলাম, আমার এই পরিণতি দেখতে দিব আমি কোনোদিন ভাবি নাই ভাই। ভাই আপন, আগে তুমি ঘরে আসো। আয় আয় আয়, তোর ভাবি কি কয়, তোর ভাবির কথা শোন। আয় ভাবির কথা পরে শুনুন, এটা কি করলা? হ্যাঁ
এই যে হুম। তুমি যে নিশ্চিন্তে এখানে বসে যে মোবাইল যে গুতাগুতি করতেছ, তোমার ভাই যে বিদেশ থেকে যে আইছে, তুমি টাকা পয়সার হিসাব দিবা কেমনে? আরে ওগুলো হলে তোমার টেনশন করতে হবে না, ওগুলো আমি আমার ছোট ভাইরা হিসাব দিতে পারবো, ওগুলো হলে তোমার টেনশন করার কিছু নাই। আমার এই যে আমি যে গয়নাকাটি যে বানাইছি আমার বাপের বাড়িতে, যে তুমি যে আমার একটা জমি যে কিনা দিছো, তারপরে তুমিও যে জমি কিনছো, ওইগুলো আবার তোমার বাইরে আবার বলতে যাইও না। দূর না, তোমার মাথা তার ঠিক আছে, ওগুলো আমার ছোট ভাইরা আমি কেন করতে যাবো? ওগুলা মনে করছো গয়না এগুলো পড়লে তোমার ভালো লাগে, তোমার বানায় জমি তোমার নামে কিনা কিনে দিছি জমিন, ওগুলো আমার ছোট ভাইরা আমি কেন করতে যাবো? তোমার তোমার ওগুলো হলে কিন্তু টেনশন করার দরকার নাই, ওগুলোর টেনশন তোমার মাথাতে যাই ভালো আছে, ওগুলো আমার ছোট ভাইয়ের লোক আমি বুঝবো, ঠিক আছে? ওগুলো হলে তোমার টেনশন করতে হইব না। তোমার বাইরে নয় ছয় যাই বুঝাও, বুঝাই হিসাব দিও, কিন্তু আসো, এখন অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার ওই বাইরে রাখতে দিছে কেন? আর আমি সিরিয়াসলি করার পর হ্যাঁ আমার রুমে দিয়ে গেল কেন? আসলে তুমি যে টাকা পয়সা পাঠাইছো সব তোমার ভাই এগুলো আত্মসাৎ করছে। তোমার ভাই আমার ঠিক মতো খাইতে দিত না, তোমার ভাবি আমার বাড়ির সব কাজ কাম করাইতো। তুমি তো নিজের চোখেই দেখলা, নিজের মুখেই কইলা যে নিজের বরে রাজরানী বানায় রাখছে আর আমার চাকরানী বানায় রাখছে। কি আর কমু কও? তোমার ভাই আর ভাবি তুমি যে টাকা পাঠাইছো আমারে কানা করিও দেয় নাই, সব হেরা নিজেকে কাছে রাখছে। আমি কোনো কথা কইলেই আমারে বকাবাজি করতো তোমার ভাবি, উঠতে বইতে আমারে খাওয়ানে পরানে কষ্ট দিত। তারপর আমি তোমার বাড়ি ছেড়ে যাইনি, তুমি তোমার স্বামী, আমি তোমার ইচ্ছা করে কিছু কই নাই। তুমি একা থাকো, টেনশন করবা, টেনশন করে যদি তোমার একটা কিছু হয়ে যায় এই ভয় না আমি তোমার কাছে সবসময় সবকিছু লুকায় রাখতাম। তাই বলে তুমি আমারে ফোনে একটাবার জানাইবো না? এত কিছু হয়ে গেল, তুমি দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট করতেছো বাড়ির ভিতরে, তো তুমি তোমার বাবার বাড়ি চলে যেতা? এর তুমি কেমন কথা কইলা? এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বিটা, আমি মরলে এই জায়গায় মরবো, আমার মাটি হলে এই জায়গায় আইবো। এই কষ্টের লেগে আমি বাপের বাড়ি যাবো বয়ে থাকবো? এটা কোন একটা কথা কইলা তুমি? আসলে সত্যি তুমি অনেক ভালো মেয়ে। তোমার মতন মেয়ে বর্তমানে যমুনা আছে কিনা তা আমি জানি না। এত অত্যাচার এত কষ্ট করার পরও তুমি তোমার স্বামীর ভিটা ছেড়ে যাও নাই। আমি আমি আজকে মাতবরের কাছে যাবো, যাইয়া কালকে সব টাকা পয়সা হিসাব আমার চাই। না না, তুমি এই কাজ করো না, আমাকে বাড়ির মান সম্মান বলে তো একটা কথা আছে। মান সম্মান যারা না বুঝে আমারও বোঝা দরকার নাই। আমার এই এমন সুন্দর একটা বউ ছিল, এত ভালো একটা মেয়ে আমি রেখে গেছি বাড়িতে, ওরা চাকরি মানে দিয়ে দিছে, আর তুমি বলছো আমি কিছু বলুম না? না না না, তা তো হইব না। আমি আজকে যাবো মাতবরের কাছে। তুমি টাকা পয়সার হিসাব চাবা চাও, কিন্তু মাতবর এইসব জানার দরকার নাই, বাড়ির মান সম্মান বলে একটা কথা আছে না? শোনো, তুমি আর একটা কথা বলবা না, আমি এই মুহূর্তে এখনই যাবো। আরে আল্লাহ জানে কি থেকে যে কি হইবো, আমি কিছুই বুঝতাছি না। উত্তরপাড়ার রাস্তাটার খবর কি? উত্তরপাড়ার রাস্তার অবস্থা তো খুবই খারাপ মাদ্রাসা। অনেক অনেক খারাপ। ওই রাস্তা আমরা যে সমাজের যারা আছি সবাই মিললে ওইটা কাজ করতে হবে, করলে সমাজের সবাই ওই জায়গায় হাঁটার উপযোগী। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর তুমি তো বিদেশ আসছিলা, কবে আইলা? এই তো গেছে গেলেছি। কালকে আইছো? হ্যাঁ তা কি অবস্থা, তোমার শরীরের অবস্থা কি? জি আছি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু মাতবর সাহেব আপনার কাছে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আপনি তো জানেন আমি অনেক বছর বিদেশ করছি, বিদেশ থেকে আসার পর বাড়িতে এসে দিই মাতবর সাহেব সব উল্টা পাল্টা, আমার বউটারে চাকরির মধ্যে মানে রাখছে। আমি যত টাকা পয়সা বাড়াইছি কোনো কিছুই আমার নাই, সবকিছু আমার বড় ভাই লয়ে লিছি। আমরা কম বেশি টুকটাক জানি। তাহলে মাতবর সাহেব আমার ভাইয়ের কাছ থেকে আমার টাকা পয়সার সবকিছু হিসেবে আমার নিয়ে দেন। তাহলে আপন কালকে তোমার বাড়ি তুমি থাকতে কইও, আমরা এলাকার যারা আছি তাহলে কালকে
সবাই বই এক জায়গায়, এলাকার মান্যকতা যারা আছে যেমন মুকেশ ভাই আছে, রমজান আছে, এখন আমরা এলাকার মানুষ নিয়ে আমার অনেক সমস্যা কি এইসব কিতাব করে কি করে মুক্ত যাবে? হ্যাঁ ঠিকই আছে, আপনি আপনার বাইরে বললেন থাকার জন্য, আমরা ওইটা সবই জানি কি হয়েছে ঘটনা, ওটা ইয়ে করে দিব না। আচ্ছা ঠিক আছে? মাদবর সাহেব, তাইলে এই কথাই রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওকে। ঠিক আছে। তাহলে মুকেশ ভাই রাস্তার কাজটা তাড়াতাড়ি করে রাখলে ভালো। কি করতেছো? এই তো বৈশা রইছি। তা তুমি সারাদিন কোথায় ছিলা? আরে আমি গেছিলাম একটু পশ্চিম পাড়া, ওই যে একটা ভালো একটা জায়গার লোকেশন দেখছি, তো চিন্তা ভাবনা করছি মাছের একটা খামার দিব, এই জন্য জায়গার কাগজপত্র দেখতে গেছিলাম। রাখো তোমার ওই কথা, ওইদিকে তো কাজ একটা ঘটছে। কি? আরে তোমার ভাই গ্রামের যত লোক আছে তাদের সবাইকে নিয়ে একটা নালিশ ডাকছে, তোমার নামে বিচার করবে। আরে আমি হলাম ফেসগি জাহাঙ্গীর, আমার লগে ফেসগি থেকে কে পারবো? এগুলো হলে তুমি টেনশন করো না। আমি মনে করো যে এরকম একটা প্যাচ লাগাই দিব সালিশের ভিতরে, কেউ ধরতেই পারবো না। ওগুলো হলে তোমার টেনশন করার কিছু দরকার নাই, বুঝছো? ওগুলো মনে করো যে আমি এরকম প্যাচ লাগাই দিব, সব ঠান্ডা। চলো বাদ দাও, খিদা লাগছে, এগুলো লাফন তাই কি লেগে আজকে বিচার ডাকলাম? মাদবর সাহেব, আপনারা তো জানেন আমি অনেক বছর বিদেশ করছি, আইসা আমি কিছুই পাই নাই, সেই জন্য ডাকছি। আমি যত টাকা পয়সা কামাইছি আমার সবকিছু হিসাব পত্র চাই, এটা আপনারা পয়সা সমাধান করে দেন। মাদবর সাহেব, আমার একদিন অনেক জ্বর আইছিল, আমি ভাইজানের কাছে কটা টাকা চাইছিলাম ওষুধ খাওয়ানোর লিগা। ভাইজান আমার লগে অনেক দুর্ব্যবহার করছে ওই দিন। কয় তোমারে যে খাওয়াইতেছি পড়াইতেছি এটাই তো বেশি, আমার জামাই নাকি বিদেশে কাম করে কোনো টাকা পয়সা পাঠায় নাই, আমি নাকি হ্যাঁ গো গাড়ির উপরে বয়ে বয়ে খাইতেছি, আমার অসুখের লিগে আমার একটা টাকাও দেয় নাই। তুমি জানো আমার কি পরিমাণ কষ্ট হইছে, এই অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজগুলো না আমারে দেয়া এই যে তোমার ভাবি করাইছে। জাহাঙ্গীর আপন বিদেশ চাইছে ওর টাকা পয়সা হিসাব কিতাব বুঝাই দাও না। মাতবর সাহেব, হ্যাঁ তোর টাকা পয়সা হিসাব তো করাই ধরতে গেলে। এই যে মনে করেন যে পশ্চিম পাড়া, উত্তর পাড়া, তারপর যে মাছের খামার, এই যে এই বাড়ি, ব্যাংকের টাকা, ওর নামেও তো করছি। সব কি আমি একলা নিছি? ওর নামে আমি সবকিছু আলাদাভাবে লিখতে বইকে রাখছি। আপন তুই এগুলো নিয়ে ভাই টেনশন করতে হস কে? এই জায়গা জমি যা আছে সব দুই ভাইয়ের নামে অর্ধেক অর্ধেক, এগুলো নিয়ে তোর টেনশন করার কিন্তু দরকারই নেই। কি কইলেন ভাইজান? আপনি আপনার নামে জায়গা কিনছেন? সব হলো মিথ্যা কথা। এই যে ভাবি আছে না, উনার বাপের বাড়ি জমি কিনছে, এটা সত্যি। কার টাকায়? আমার জামাইয়ের টাকায়। এই যে গয়নাগাটি পড়ছে সবই আমার জামাইয়ের টাকায়। আর আমি কিছু চাইলেই আমার লগে কুকুরের মতো ব্যবহার করতো, আমার দূর দূর করে তাড়াই দিত, ঠিক মতো আমার খাইতেও দিত না। আচ্ছা মাদবর সাহেব, যদি হ্যাঁ সত্যি কথা কয়ে থাকে, হ্যাঁ রে কন আমগো সবার সামনে দূরটা বাইর করে দিতে, তাহলে তো আমগো সবার মুখ বন্ধ হয়ে যাবো না গো। হ্যাঁ, আর আমার জামাই যে টাকা পাঠাইছে হেডেরও হিসাব করে দিতে কন, তাইলে আর আমরা হ্যারে কেউ কিছু কমবো না। যেহেতু বলতাছে দুই ভাই আপনার নামে জমি জমা কিনছো, তাইলে তুমি দলিল গুলা দাও, মাতবর সহ আমরা এটা বুঝাই দিয়ে যাই। না দলিল তো আছে, দলিল আছে, ওগুলো টেনশন করিস না আপন ভাই তুই। ওইগুলো টেনশন দরকার না আমার। এখন দেখো আমার নামে কি কি করছো, সাফ সাফ এ দলিল চাই। আর জাহাঙ্গীর ভাই, আমরা গ্রামে থাকি না, আমরা তো দেখছি কি হয়েছে না হয়েছে। আপনার বউরে কিভাবে রাখছেন আর আপনার বউরে কিভাবে রাখছেন, টাকা পাঠাচ্ছে আপন আর আপনারা মজবুত মুস্তি করছেন। দেখেন এগুলা মাত্র সব দেখেন না আপনারা, এই এলাকার মানুষ সবাই জানে। আমরা কই না কিছু, বাইরের মানুষ কইলে যদি আবার কিছু দেখবেন যারা মিলে গেছে পরে আমরা দোষী ধরে গেছি। জাহাঙ্গীর আপনে বিদেশ থেকে এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করছে স্যারাডায়, এই স্যারাডার টাকাগুলো আত্মসাৎ করছে, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? তুমি আজকের ভিতরে আমরা চাই এর জমি জামা টাকা পয়সা সব বুঝাই দাও, এটা আমরা চাই। কি কোন মাতবর সাহেব? হ্যাঁ হ্যাঁ ঠিক। মাদবর সাহেব, হিসাব দিতে আমার একটু সময় লাগবে, তাড়াহুড়ো করে কোনো জিনিস হয় না। না মাদবর সাহেব, আমি কোন সময় বুঝি না মাদবর সাহেব। আমি বিদেশে যাইয়া দিনের পর দিন রাতের পর রাত কাজ করে এত কষ্ট করে টাকা পাঠাইছি, আজকে তো বলতে হিসাব রাখতে সময় লাগবো, কিন্তু দেখেন বিদেশে আমি দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা পাঠাইছি, সে টাকা আত্মসাৎ করে নিজের নামে সবকিছু করছে। এখন তো সময় যেতেছে, দেখেন বর্ডারে রাখছে নার্সারি বানাইয়া, আমার বর্ডারে রাখছে চাকরি বানাইয়া। আজকে বিদেশ থেকে আইসা আমি বললাম জিরো,
জানেন মাকুর সাহেব, আমি কাজ করতে চাই 2 তলাতে পয়রা যে আমার পায়ে ব্যথা পাইছি, এখানে 1 মাস আমাকে চিকিৎসা করে বাংলাদেশে পাঠাই দিয়েছে। বলছে যে তোমার আর আসতে দিব না। এখন আমি কি করব কোন? আমি তো বিদেশ যেতে পারব না। তাই আমার টাকা পয়সা যা আছে সবকিছু এই মুহূর্তে কোথায় দিতে কোন, আমি দেশে কিছু একটা কইরা আমি আমার পরিবার নিজের বাঁচতে পারি, আমার চেয়ে একটা সুযোগ দেন। তাই সবকিছু হিসাব আমি এই মুহূর্তেই চাই। জাহাঙ্গীর ভাই, আপনি এই ছেলেটা বিদেশ থেকে এত কষ্ট করে টাকাগুলা পাঠাইছে, এই টাকা আপনি আত্মসাৎ করছেন, এই কাজটা তো করা ঠিক হয় নাই। আপনি আপনার ছোট ভাইয়ের টাকাগুলা দিয়ে দেন। ওই যে কথা বলছে, ওর তো দেখতাছেনি পায়ের অবস্থা, ওই গঞ্জে একটা দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাক। আপনার আপনার ছোট ভাই তো, আপনি তো এটা করা উচিত। আপনার কাছে আমরা এটা চাই যে এটা আপনি করেন নিজের থেকে। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, আপনারা যেহেতু কইতাছেন, এই যে ওই উত্তরপাড়ার যে বড় জমিনটা আছে এটা আপনার, আর ছোট জমিনটা আমার। মাছের খামার এটা, হ্যাঁ ব্যাংকে 10 লাখ টাকা আছে, এতে 5 লাখ তোর, 5 লাখ আমার ভাই, বুঝছো? আর এই বাড়ি যেটা আছে এটা 2 ভাইয়ের অর্ধেক অর্ধেক, ঠিক আছে ভাই? ভাই আমার ভুল হয়েছে ভাই, তুই আমার মাফ করে দি। তুই বিদেশে এত কষ্ট করছিস আমি জানতাম না ভাই, তুই আমার মাফ করে দি। বোন তুমি আমার মাফ করে দাও বোন, কোনো কিছু নিও না। বোন তুই আমার মাফ করে দিস, তোর আমি অনেক অত্যাচার করছি, তুই মাফ করে দিস। ঠিক আছে তাহলে মাতবার সাহেব, যেহেতু এরা 2 ভাই মিল্লা ভাগযোগ করে লাইছে, তাহলে সমস্যা কি সমাধান তো হয়ে গেল। চলেন তাহলে আমরা যাই। চলেন। ঠিক আছে, চলেন চলেন।